আকলিমা, বয়স কত আকলিমা এখন? 22-23 এরকম হবে। 22 থেকে 23। হ্যাঁ। তো আকলিমা থাকছেন কোথায় বর্তমানে? ঢাকাতে না ঢাকার বাইরে? ঢাকার বাইরে, ময়মনসিংহ ভালুকায় আমার বাবার বাড়ি। ওখান থেকে এসেছেন আপনি নাকি? জি, ওখান থেকে আপনি এসেছেন গল্পটা বলার জন্য? জি। ওকে, জি শুরু করুন একেবারে ছোটবেলা থেকে। আমার দাদা বিয়ে করছে তিনটার মধ্যে আমার ছোটবেলা দাদি মারা গেছে। প্রথম দাদির ঘরে সন্তান হয়েছে আপনার 3 ছেলে মেয়ে, আর দ্বিতীয় দাদির ঘরে সন্তান হয়েছে আপনার 4 মেয়ে 1 ছেলে, আর তৃতীয়টা হয়েছে 3 ছেলে। থাকার মধ্যে আব্বার বিয়ে হয় আম্মার সাথে। বিয়ে হওয়ার পরই আব্বার ঢাকা থেকে লেখাপড়া শেষ করে বাড়িতে যাওয়ার পরে তো বিয়ে হয় আব্বার আম্মার সাথে। হওয়ার পরে ওই আব্বার হাবিজে পড়া শেষ করে আব্বার চাকরি পায় একটা আমাদের ভালুকা থানা মসজিদে। চাকরি পাওয়ার পরে ওখান থেকে আসা যাওয়া প্রতিদিন আব্বার কষ্টকর হয়ে যায়। গ্রামের বাড়ি থেকে তো প্রতিনিয়ত 3 বেলা গাড়ি চলে, আব্বা গাড়িটা ঠিকমতো পাইতো না আর কি, যার জন্য আব্বার আসা যাওয়া করতে একটু কষ্ট হইতো। তারপরে আব্বার একটা চাচা আছে ওখানে, আব্বার চাচা বলতেছে ভালুকা আমাদের বাসা আছে, ওখানে তুমি ভাড়া থাকো, তোমার যা খুশি তুমি তোমার অনুযায়ী তুমি ভাড়া দিয়ে দিও। তারপরে আব্বা আমাকে নিয়ে ভালুকা চলে আসছে। ওখানে আপনার রুম ছিল 3টা বিল্ডিং ঘর ছিল। কত বছর বয়সের গল্প আপনার? এটা আমি হওয়ার আগে, আজ এখান থেকে বলতেছি যে পুরোপুরি সবাই বোঝার জন্য। তারপর ওই বাসায় আমরা 5 বোন হই। আচ্ছা। আর আমার দাদা দাদি থাকে, আর 2 দাদা দাদি আর 3 চাচাকে নিয়ে থাকে ভালুকা বাসা বাড়ি নিয়ে থাকে। আমার দাদা ছিলেন কাপড় ব্যবসায়িক। তারপরে আমরা ওখানে থাকি 5 বোন হওয়ার পরে দাদা ভালুকা জায়গা রাখার পরে আব্বাকে একদিন এসে বলতেছে যে এখানে ভাড়া থেকে কি হবে, তুমি ওখানে চলে যাও। আমরা যেখানে থাকতাম তার থেকে 3-4 বাড়ি পরে আর কি, যে তুমি ওখানে চলে যাও, এখানে থাকা দরকার নাই, আচ্ছা এখানে তোমার ভাড়া দিতে হয়, তুমি ওখানে যাও। তার আব্বা যাইতে চায় নাই, কারণ দাদি আব্বার সাথে খারাপ ব্যবহার করতো, আম্মার সাথে খারাপ ব্যবহার করতো, আমার চাচারাও খারাপ ব্যবহার করতো, এই জন্য আব্বা যাইতে চায় নাই। একটা সময় জোরের উপরে আম্মা ওখানে যাওয়ার পরে নর্মালি একটা সারপা করে থাকে আর কি, সারপাগর। আর ওই জায়গাটা ছিল আপনার, জায়গাটা কিনেছিল, তারপরে কিছু কিছু গাছ ছিল, তাল গাছ, 2টা খেজুর গাছ, একটা শিমুল গাছ ছিল ওখানে। যাওয়ার পরে তারপরে আমরা কিন্তু আব্বা বাই করতে করতে 6 বোন হয়েছি। আচ্ছা। তারপরে ওখানে গিয়ে আমার ছোট ভাইটা হয় আর কি। ছোট ভাইটা হওয়ার পরে আমার দাদার ওইখানে চলে আসে পরে আগে আমাদের একটা নর্মালি সারপা ঘর ছিল, তারপর দাদা একটা কুঠার ঘর উঠাই দিছে আমাদেরকে, মাটির ঘর উঠানোর পরে। আর তার কিছুদিন পর আমার দাদারও আমাদের বাড়িতে চলে আসে ঘর করে। চলে আসার পরে আমরা সবাই একসাথে থাকি। ভালোই কাটতেছে তখন। দাদার সামনে আমার কাকারা আমাদেরকে গোসল করাই, মানে বড় কাকা গোসল করাই, কিন্তু ওই যেরকম ধান খেতের খের আছে না, ধানের খের, এই খের দিয়ে ঘষা দেয়, গা একদম লাল হয়ে দাগ হয়ে যেত। দাদাকে দেখাইতো আমাদেরকে ভালোই আদর করতেছে। তারপরে একটা সময় দাদা অসুস্থ হয়ে যাওয়ার পরে আমার দাদি তেমন সেবা যত্ন করে না, যতটুকু পারে আমার কাকি আম্মা করে। তখন আমার ছোট বোনটা পেটে, আর আমার চাচিরও বাচ্চা পেটে তখন। আচ্ছা। যতটুকু পারে আম্মা করে, কিন্তু কিছু কিছু আছে যে আপনার নিজের ঘরের বউ ছাড়া অন্য কেউ করতে পারে না। দাদা সেবা যত্ন করতে চাইতেছে না। তারপরে দাদিকে আবার কিছু জায়গায় লিখে দেওয়া হয়েছে, আগে ওর জায়গায় লিখে তারপরে বিয়ে করা হয়েছিল দাদিকে। তারপরে দাদিকে আরো কিছু জায়গায় লিখে দেওয়া হয়েছে, তারপরে দাদার সেবা যত্ন শুরু করলো। তারপরে একটা সময় দাদা মারা যাওয়ার পর থেকে আমাদেরকে চাচারা অত্যাচার শুরু করছে। তার মাঝখানে আব্বার চাকরি হয়ে গেছে আরেক জায়গায়, ভালুকা বড় মসজিদে। আগে ওইখানে বেতন ছিল 300 টাকা, এখানে বেতন হচ্ছে 400 টাকা বেতনে আব্বা চাকরি করে ওইখানে। আর তখন আমার ছোট ভাইটা হওয়ার পরে আমার চাচা একটা একতলা বিল্ডিং ঘর তুলছে ফাউন্ডেশন। ওখান দিয়ে আগে আমরা যেই দিক দিয়ে আসা যাওয়া করতাম, ওইখান দিয়ে আমার ওই শিমুল গাছ কেটে, খেজুর গাছ কেটে ওখান দিয়ে বেড়া দিয়ে ফেলছে। তারপরে হয়েছে আপনার এরকম প্রতিনিয়ত তারা করতেছে, আমাদেরকে তো টর্চার করতেছে। বাথরুমে কাঁটা দিয়ে রাখে, আর টিউবওয়েলের পাইপ খুলে রাখে, আর কাঁটা দিয়ে রাখছে। আব্বা যাতায়াত করে ওখান দিয়া। তারপরে প্রতিদিন ঝগড়াঝাটি তো করতেই। করার একটা সময় আব্বাকে অনেক মারধর করে, আম্মাকেও মারধর করার পরে আব্বাকে একদম পাকেটে ফেলছে। আমি ক্লাস যখন পড়েছে, আমার বোনের বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার 3 দিন পর আমার বোনেরা আমাদের বাসায় আসবে। আপনার বড় বোনের? জি, আমার বড় বোনের। আপনার থেকে বয়সের পার্থক্য কতটুকু ছিল? 2 বছরের বড়। 2 বছর। তখন আপনি কোন ক্লাসে পড়েন? আমি ক্লাস 4-5 এরকম হবে। 4-5 পড়েন? না, 4-এ উঠছি, 5-এ উঠি নাই আর কি। এত অল্প বয়স আপনার বোনের বিয়ে হয়ে গেছে? একটু বয়স একটু হবে হয়তো। তারপর
তারপর আমরা ফোন দিতেছি আসার জন্য, তারপরে একটা লোকের কাছে ফোন চলে গেছে। তো ওই লোকে বলতেছে যে এটা তো আমার দুলাভাইয়ের নাম্বার না, এটা আমার নাম্বার, আপনি করেন, আপনি ভালো করে ট্রাই করেন, আপনি দুলাভাইয়ের কাছে ফোন দেন। তারপরে আমি বলতেছি যে না, কয়েকবার ট্রাই করা হয়েছে, ট্রাই করার পরেও আপনার ফোন ওই লোকের কাছে চলে যায়। যাওয়ার পরে ওই লোকে তো অনেক রেখে যায়, সারাদিন এরকম হয়েছে। তারপরে বিকালবেলা আমার দুলাভাইরা আসছে, বিয়ে হয়েছিল আমার মেয়ে জীবনের। তারপরে ওই আমার দুলাভাইরা আসছে, আসার পরে তার ঠিক 9 মাস পরে সে একদিন ফোন দেয় হঠাৎ করে। সেটা ওই লোকটা, ওই ছেলেটা। কোন ছেলেটা? যে ছেলের সাথে আমার রং নাম্বারে কথা হয়েছিল ফার্স্ট টাইম। নাম জানা গেছে ওর ততদিনে? হ্যাঁ। কি নাম ছিল তার? নাম সে বলছে তার নাম জীবন। ওকে, জীবনের সাথে কথা হয়েছে। ও 9 মাস পরে ফোন দিয়েছে, ফোন দিয়ে বলতেছে যে আন্টি কোথায়? আমি বলতেছি আন্টি কে? বলতেছে আপনার আম্মু আমার আন্টি হয়। আচ্ছা। বলতেছে আমার আম্মু আপনার আন্টি হয়, তা আপনি আমার খালাতো ভাই হন, তা আপনি তো আমি চিনি না। পরে বলতেছে আপনি আমার চিনবেন না, আন্টি আসলে আপনি আমার একটা ফোন দিয়েন। তারপরে আমি বলছি আচ্ছা ঠিক আছে। তা আমাদের যে মোবাইলটা ছিল ওই মোবাইলটাতে ডায়াল কলের নাম্বার উঠে থাকতো না, আমি একটা লাঠি নিয়ে মাটিতে নাম্বারটা উঠাই রাখছি। উঠাই রাখার পরে আম্মা আসছে, আম্মা আসার পর আম্মারে বললাম যে আম্মা এরকম তোমার কোন বাগিনা আছে তোমাকে ফোন দিয়েছে, বলতেছে তোমার সাথে কথা বলবে। পরে বলছে আচ্ছা ফোন দে। ফোন দিলাম, ফোন দেওয়ার পরে বলতেছে আন্টি ওই যে রং নাম্বার ফোন চলে আসছিল, আপনি তো আপনার জামাইকে পাইছেন? বলে হ্যাঁ পাইছি, তার সাথে যোগাযোগ করতে পারছি। পরে বলতেছে যে আপনি তো আমার আন্টির মতো, আপনার কণ্ঠটা আমার আন্টির মতো, আপনি আজকে থেকে আমার আন্টি, আমি মাঝে মাঝে ফোন দেবো, আপনি কি রাগ করবেন? বলে না। এরকম প্রতিনিয়ত মাঝে মাঝে প্রতিদিনই ফোন দিত। আমার সাথে কিছুক্ষণ কথা বলে আমার সাথে বলতো, তারপর আমাকে দিত, আমিও তার সাথে একটু কথা বলতাম, বাইয়া করে কথা বলতাম। তারপরে বলতো যে আমার কাজ শেষ হলে আমি রাতের বেলা তোমাকে ফোন দেব। তারপরে আম্মার কাছে ফোন দিত, আম্মা বলতো তো তুই একটু কথা বলে ফোন কেটে দে। আম্মা এরকম বলতো, আমি অল্প একটু কথা বলে ফোন কেটে দিতাম, আর সে বলতো তুমি মোবাইলটা সাইলেন্ট করে তোমার কাছে রাখো। তখন আমি মোবাইলটা সাইলেন্ট করে আমার কাছে রাখতাম রাতের বেলা তার সাথে কথা বলার জন্য। তার সাথে কথা বলতাম রাতের বেলা, আস্তে আস্তে কথা বলতাম, সে বুঝতো। কিন্তু আম্মা শুনতে পাইতো না, আব্বা শুনতে পাইতো না তার সাথে কথা বলতেছি, আমি আলাদা শুইতাম। তারপর আস্তে আস্তে কথা বলতাম, ও শুনতো, আমার কাছে খুব ভালো লাগতো। দুইজন কথা বলতাম, তার কাছেও ভালো লাগতো, আমার কাছে ভালো লাগতো। কিন্তু ভালোবাসি যে এই কথাটা কখনো সে আমাকে বলে নাই। সে শুধু বলতো যে আমি একটা মেয়েকে পছন্দ করি, সেই মেয়েটা যেমনই হোক দেখতে, তাকে আমি খুব ভালোবাসি। সে অন্ধ হোক, ল্যাংড়া হোক, যেরকম হোক তাকে আমি খুব ভালোবাসি, কিন্তু তাকে দেখি নাই। কিন্তু এই বিষয়টা আমি তখন বুঝতে পারি নাই। আমি তাকে বাইয়া বলে এরকম বলে কথা বলতাম, বাইয়াটিকে। তারপরে একদিন এরকম কথা বলতে বলতে 1 বছর হয়ে যায়। তো 1 বছর মাঝে ঈদের মধ্যে সে ছুটি পাইছে। আমি বলতেছি আন্টি আপনি খুব দেখতে মন চাইতেছে, আপনি দেবাসায় আসতে চাইছিলাম, আপনি কি বলেন? আপনি যদি বলেন আসতে তাহলে আসবো। পরে আম্মা বলতেছে তাহলে আসো তুমি আমাদের বাসায়। পরে আসছে বেড়াইতে। আসার পরে ও মাঝখানে আমাকে একটা ছবি পাঠাইছিল, আমিও একটা ছবি পাঠাইছিলাম, কিন্তু ওই রকম রিলেশন হিসেবে কোনো ছবি পাঠাই নাই, ভাই বোন হিসেবে ছবি পাঠানো হয়েছিল। কিন্তু সে যে ছবিটা পাঠাইছিল তার চেহারার সাথে ছবি কোনো মিল নাই, সে অন্য একটা কারো ছবি পাঠাইছিল। তারপরে আমাদের বাসায় আসার পরে ওর ফেসটা আর ছবিটা মিল খাইতেছে না, মুখে ব্রণে ভরা আর একদমই অন্যরকম দেখতে, মোটেই সুন্দর না। তারপরে ও আমাদের বাসায় আসছে, আসার পরে আপনার ফল টল মালটা মিষ্টি এগুলো নিয়ে আসছে। আসার পরে আমরাও তাকে মোটামুটি আপ্যায়ন করি। আপ্যায়ন করার পরে ও যেদিন আসছে আমাদের বাসায় 2-3 দিন ও থাকতেছে, ও যাইতেছে না। তখন ও আমাদের বাসায় বেড়াইতে আসছে, আমরা তো বলতে পারি না যে তুমি চলে যাও, কিন্তু আমরা মনে মনে কিছুটা বিরক্ত হইতেছি। ও যায় না আমাদের বাসা থেকে, 2-3 দিন হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমাদের এলাকার যে কিছু মানুষ, আমাদের তো কোনো বড় ভাই নাই, আমরা 6 বোন 1 ভাই, আমাদের এলাকার মানুষ বলতেছে হুজুরের বাসায় এটা কে, আজকে 2-3 দিন হয়েছে আসছে এখনো যায় না কেন। আচ্ছা, এরকম তারা কিছুটা এন করছে যে আমরা তাকে মায়ের দূর করে তার হাতে টাকা পয়সা মোবাইল যা আছে সব রেখে দিব। আচ্ছা আচ্ছা। তারপরে সেদিন আমাদের বাসার পাশের বাসায় একটা লোক আসছে, এসে কলিং বেল না চেপে আপনার গেটে থাপাচ্ছে। তা আমি বলতেছি যে আঙ্কেল আপনি কলিং বেলে চাপ দেন তাহলে গেটটা খুলবে। তো উনি আমার দিকে তাকায়, আমি জানলা দিয়ে কথাটা বলছি, উনি আমার দিকে তাকায় আর এর ভিতরে ওদের বাসাটায় যায় নাই, আমাদের বাসায় চলে আসছে। তোমার আম্মু বাসায়? আমি বলছি হ্যাঁ। তোমার আম্মু বাসায় আসছে? আমি বলছি হ্যাঁ বাসায় আছে। তারপরে বাইরে থেকে বলতে তোমার আম্মুকে ডাকো। তারপর আম্মা আসছে, আম্মা আসার পরে উনি বলতেছে যে আপনার মেয়েকে কি বিয়ে দেবেন? উনি একটা ঘটক ছিল, ওনার হাতে একটা ছাতা ছিল। ফার্স্ট টাইম দেখছি যে ঘটকরা এরকম হয় আর কি।
আপনার এই যখন এই ধরনের কথা হচ্ছে তখন আপনার কয় বোনের বিয়ে হয়েছে? আমার বড় বোনের বিয়ে হয়েছে আর আমার মেজ বোনের বিয়ে হয়েছে। টোটাল আপনারা 6 বোন? জি। ওকে, তারপরে বলতেছে আম্মা বলতেছে ছেলে যদি ভালো হয়, মেয়ে তো বড় হচ্ছে, দিতে তো হবে। আপনার বাবা কি করতেন তখন? আমার আব্বা বালুকা বড় মসজিদে ইমামতি করতেন। হ্যাঁ, তারপরে হয়েছে আপনার ওই ঘটক আসছে, আসার পর আম্মা নাস্তা দিচ্ছে, বলতেছে যে আপনার মেয়েটা তো ভালো লাগছে, এরকম একটা ছেলে আছে আমার কাছে, ওই ইয়াতে জয়নাতে থাকে, ছেলের একটা মা বাবা মারা গেছে। তারপর বলতেছে যে আচ্ছা ভালো যদি হয় তো মেয়েকে বিয়ে দেবো, মেয়ে তো বড় হচ্ছে, মেয়ে উপযুক্ত হইতে বিয়ে দেওয়া ভালো। আমা বলতেছে তো উনি ঘরে এসে বসছে, ওনার নাস্তা দেওয়া হয়েছে, তো উনি আবার ছেলেকে ফোন দিচ্ছে যে এরকম একটা মেয়ে পাইছি, তুমি তোমার মাকে নিয়ে চলে আসো। ও ছেলে আবার আমাদের ভালুকায় কারেন্টের বিল জমা দিতে আসবে আর কি, যদি তোমার পছন্দ হয় তুমি আজকে একদম বিয়ে করে নিয়ে যাবা। মেয়ে একটু খাটো কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়বে, এরকম বলছে। আপনার কথা বলছে? জি জি জি, যে একটু খাটো কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়বে, তোমার আম্মার সেবা যত্ন করবে। তারপরে ছেলে রওনা দিয়ে দিছে, চলে আসবে। তা আসার পরে ও আমাদের একটা পেয়ারা বাগান ছিল ওখানে। এই ছেলেটা কি জীবন্ত না? হ্যাঁ জীবন, এই জীবনটাই সেই ছেলে। জি জি, আচ্ছা, তারপর ওই জীবনই। তারপরে ও আমাদের পেয়ারা বাগান ছিল একটা, মানে পেয়ারা গাছ ছিল 4-5টা, এই জন্য আমরা পেয়ারা বাগান বলতাম আর কি, আমরা যেখানে থাকি ওইখানে। তারপরে আমার হঠাৎ করে আমার আম্মার খালাম্মা চলে আসছে, আমার নানু হয়, আর আমার আম্মার খালাতো বোন আসছে আমাদের বাসায় বেড়াইতে, হঠাৎ করে না জানে আর কি চলে আসছে। তারপর বলতেছে যে ওইখানে ছেলেটাকে বসে আসছে। এবার আম্মা বলতেছে যে আমাকে আন্টি বানাইছে, ওখানে আসছে, এখনো যাইতেছে না, আজকে 2-3 দিন হয়ে গেছে, বলতেও পারি না, মেহমান মানুষ আসছে, মেহমান বেড়াইতে আসছে, বলতেও পারি না যাওয়ার জন্য। তারপর বলতেছে যে দেখা করে আসি, তাইলে যে দেখে যে ও কান্না করতেছে, কান্না করে বলতেছে, নানি বলতেছে যে আমি আকলিমার নানু হই, আমি আকলিমার নানু হই। তারপরে বলতেছে যে আমার নানুর সাথে মিলে গেছে, ভালো মন্দ জিজ্ঞেস করে নানুর সাথে কথা বলতেছে যে নানু বলতেছে তুমি কান্না করতেছো কেন? তারপর বলতেছে যে আমি তো আকলিমারে বিয়ে করব, আকলিমারে ভালোবাসি অনেক, আকলিমারে না পাইলে বাঁচবো না, আন্টি তো দেখি আকলিমার বিয়ে ঠিক করে ফেলছে, এখানে ঘটক এসে বসে আছে। তার মানে বিষয়টা হচ্ছে যে আপনার যার সঙ্গে বিয়ের কথা হচ্ছে সে অন্য ছেলে, সে ছেলেটা জীবন না? জি না। ওকে, জীবন এখানে বসে কান্নাকাটি করছিল। হ্যাঁ বলেন। তারপর ও কান্নাকাটি করছিল, তারপর নানু গেছে যে তুমি কান্নাকাটি করতেছো কেন? তারপর সে বলতেছে যে নানু আমি আকলিমার বিয়ে করতে চাই, তার জন্য এত দূর থেকে আসছি, তাকে আমি অনেকদিন ধরে পছন্দ করি, আমি বলতে পারি না। তখন কি আপনি তাকে পছন্দ করতেন? না না, এমনি কথা বললে ভালো লাগতো, কথা বলতাম, পছন্দ করতেন না? না না, কথা আমি তো জানি আমি এত দূরে কখনোই বিয়ে বসবো না, আর এত দূরে আমি কখনো যেয়ে থাকতে পারবো না, এরকম। তারপরে কান্নাকাটি করতেছে, বলতেছে নানু আমি তাকে ছাড়া বাঁচবো না, আর আকলিমাকে যদি আজকে বিয়ে করে দিই আমি আজকে এখানে মারা যাব, আমি আমার লাশটা আমাদের বাড়িতে পাঠিয়ে দিন, আমি ঠিকানা আপনাকে দিয়ে দিচ্ছি। তারপর এরকম নানুর মন গলায় ফেলছে। তা নানু আসছে আম্মার কাছে, আম্মা বলতেছে যে এরকম এরকম আকলিমারে তো পছন্দ করে, তুমি অন্য জায়গায় কেন বিয়ে দিতেছো? পরে আম্মা বলতেছে সে তো এরকম কখনো আকলিমারে বলে নাই, আমাকেও বলে নাই, সে আপনাকে বলছে? পরে বলতেছে হ্যাঁ, বলতেছে একটা মন ভাঙা একটা মসজিদ ভাঙা এক সমান, তুমি আকলিমার এই জায়গায় বিয়ে দিও না, তুমি তার কাছে বিয়ে দিও, আকলিমার সুখ হবে, দেখো, এই কথা বলছে। এই কথা বলার পরে আপনার ওই ঘটকরে আম্মা কোনো রকম বলে পাঠাই দিছে। আম্মা চিন্তা করছে যদিও বিয়ে হয় আর কি, তাহলে ওখানে লোক পাঠায় দেখবে তার বাবা মা। তারপরে সে যায় না, ও আমার বড় ভাই আসছে, দুলা ভাই আসছে, মানে এলাকার বড় ভাইরা আসছে, বলছে তুমি যদি তাকে বিয়ে করতে চাও তোমার ঠিকানা দাও, আমরা যাই দেখে আসি, তুমি পরের দিন তোমাকে বিয়ে করাই দিব আমরা। সে ঠিকানা দেয় না, বল তোমার বাবা মার নাম্বার দাও, সে দিবে না, কোনো রকমই দিবে না। তারপর তাকে এক সময় মারার প্রস্তুতি নিল ওইখানে, যে তাকে মারধর করা হবে, আর তার হাতে একটা মোবাইল আছে, ওই মোবাইলটাও নিয়ে নেওয়া হবে। তারপর বলতেছে যে না আপনারা মাইরা ফেলেন, তারপরে এখান থেকে যাবো না আকলিমার বিয়ে না করলে, এই কথা বলতেছে। তারপরে কোনো রকম ভাবে তার মার নাম্বারটা নেওয়া হয়েছে তার কাছ থেকে। তার মার নাম্বারটা নেওয়া হয়েছে, তার মার নাম্বারটা নেওয়ার পরে তার মার কাছে ফোন দিচ্ছে যে এরকম আপনি ছেলে তো বিয়ে করার জন্য এখানে আসছে, আপনি কি বলেন? তার মা কয় এরকম অনেক ফোন আসছে, সবাই মিথ্যা কথা বলে, বিয়ে করাইতে চায়, করতে আসছে, করতে চাইলে করাই দিন, আর আমার এই নাম্বারে ফোন দেন না। কে বলেছে এটা? তার মা বলছে। আচ্ছা, তারপর তার মা বলছে যে এই নাম্বারে ফোন দেন না, এগুলো বলে কেটে দিছে। এখন তো তারা মার দূর দেওয়ার প্রস্তুতি নিয়ে নিচ্ছে, ও অনেক কান্নাকাটি করতেছে। হ্যাঁ, আচ্ছা। তারপরে আমি জানলা দিয়ে দেখতেছি, দেখার পরে আবার নানুই কথা বলে গেছে যে একটা মন ভাঙা একটা মসজিদ ভাঙা এক সমান। তারপর আমার ভিতরটা অনেক খারাপ লাগতেছে। খারাপ লাগার পরে আমি বাইরে যাই, বাইরে যাওয়ার পরে আমার দুলা ভাই আর এলাকার বড় ভাইদেরকে বলি যে ভাই তুই এদিকে আসেন, আমার কিছু কথা শোনেন। বলে কি যে আজকে ও যদি আমার জন্য মরতে পারে তা আমি কেন তার কাছে বিয়ে বসতে পারবো না? হয়তো আমাদের ওরকম কোনো রিলেশন ছিল না, ও আমার জন্য মরতে পারলে আমি ওর কাছে বিয়ে বসতে পারবো। দুলা ভাই আপনি একটা কথা শুনেন, আপনি আমারে তার কাছে বিয়ে দেন, যদিও সে বাইসে কোনোদিন আমাকে ফেলে রেখে চলে যায়,
আমি কোনোদিন আপনাদের ঘরের দরজার সামনে যাব না, আমি মুখ দেখাবো না, আমি তার আগেই মারা যাব, আমি এই কথা বলছি। প্রিয় শ্রোতা, ছোট্ট একটা বিরতি নিতে যেখানটায় ছিলাম, তারপর দুলাভাইয়ের ওই বড় ভাইদের হাতে পায়ে ধরে কোনো রকম রাজি করছি। রাজি করার পরে তারা রাত 1টা বাজে কাজী অফিসে নিয়ে আমাদের বিয়েটা করাই। আপনার বাবাও ছিল এখানে? না, আব্বা ছিল না, আব্বা রাগ করে মসজিদে চলে গেছে। একটা ছেলে, হ্যাঁ বিয়ে দেবে না, আর একটা ছেলে 3 দিন ধরে চলে আসছে, এত দূরের ছেলে। আর এমনিতে ছেলে সম্পর্কে কিছু জানতেন না আপনারা? জি না, জানতাম না। ওই শুধু এইটুকু জানতাম যে ঢাকা যাত্রাবাড়িতে সিএনজি একটা গ্যারেজে চাকরি করে। তারপরে বিয়েটা হয় রাতে 1টা বাজে। আব্বা মানা করছিল, আব্বা রাগ করে মসজিদে চলে গেছে। আম্মাও কিছুটা রাগ আম্মাকেও কোনো রকম বলে ম্যানেজ করছি আর কি। তারপরে বিয়ে হওয়ার পরে সে আমাদের বাসায় অনেকদিন ছিল, মানে তার ওই সিএনজি গ্যারেজে সে আর যাবে না সে বলতেছে। তারপরে বলতেছে, আম্মা বলতেছে যাও, যদি চাকরিটা থাকে চাকরিটা করো। তারপরে ওই সিএনজি গ্যারেজে অনেকদিন পরে আর কি যাই, মানে অনেকদিন পরে বলতে 10-15 দিন পরে হবে। 10-15 দিন পরে ও সিএনজি গ্যারেজে আসার পরে তার আর কোনো খোঁজ খবর নাই। খোঁজ খবর নাই, সে কোনো ফোন রিসিভ করতেছে না, তার মোবাইল বন্ধ। তারপর তার বন্ধুকে ফোন দিয়েছি, বন্ধুকে ফোন দিয়ে বললাম যে এরকম, ও কোথায়? ফোন দিয়ে কান্নাকাটি করতেছি যে আমাদের তো বিয়ে হয়ে গেছে, ও কোথায়? বলতেছে যে তার বাবা তো একটা ঘরে আটকায় রাখছে ওরে। আচ্ছা। তার বাবা তখন ঢাকায় থাকতো, একটা ঘরে আটকায় রাখছে, এখন তো খুব অবস্থা খারাপ, তুমি আর কি যে বিয়ে করছে শুনে এরকম। তারপরে আটকে রাখা হয়েছে। তার বন্ধু বলতেছে আচ্ছা আমি কোনো রকম তার ছুটে তোমার কাছে পাঠাইতেছি। তার 4-5 দিন পরে কোনো রকম ছুটে সে বলতেছে যে আমি তার অনেক কষ্টের পরে একটা রুম থেকে বের করছি, তালা দেওয়া ছিল, তারে পাঠাইতেছি, তুমি তোমাদের ওদিকে একটা চাকরি বাকরি নিয়ে দিও। তারপরে সে আসে বাড়িতে, আমাদের বাড়িতে চলে আসে 4-5 দিন পর। জি 4-5 দিন পরে চলে আসার পরে বলতেছে আমি ওখানে যাব না, আমাকে এদিকে একটা কাজ কাম নিয়ে দেন। তারপরে তো দুলাভাই বলতেছে তুমি যখন আসছো তাহলে আমি তো কাঁচামালের আরতি করি, লেখালেখি করি, তাহলে আমি তোমাকে কিছু কাঁচা বাজার দিব, তুমি ওটা বিক্রি করো, লাভ হবে, আর আমি কাস্টমার দেখাই দিব। তারপরে অনেক দুলাভাই কিছু টাকার কাঁচা বাজার কিনে দেওয়ার পরে ওখানে কাঁচা বাজার নিয়ে বসতে বলে তাকে আমার ছোট ভাইকে সাথে করে নিয়ে গেছে। তখন আমার ছোট ভাইটা ছোট ছিল, ও বাজার কিছু টাকার বিক্রি করছে। বিক্রি করার পরে আমার ছোট ভাইরে বলে একটু তুমি বসো, আমি একটু আসতেছি। এটা বলে আপনার সে 10টার দিকে বের হয়ে গেছে। যে কয় টাকার বিক্রি করছিলে এই কয় টাকার আপনার হলে যায়া ছবি দেখা এটা সেটা খায়া ও আমাদের বাড়িতে আসছে। 5টা বুঝলেন আপনি ছবি দেখছেন? ও এসে বলছে। আচ্ছা, এসে কি বললো আপনাকে? যে আমি সিনেমা হলে গেছিলাম, ছবি দেখতে গেছিলাম। আচ্ছা, ও এসে বলছে আমি ছবি দেখতে গেছি। তা আমি আবার বলতেছি যে আমি ওকে ছাড়া খাবো না, রান্না হয়েছে দুপুরবেলা, ও আসলো একসাথে খাবো, তার জন্য অপেক্ষা করতেছি। তো আসছে আপনার আসরের টাইমে আসছে। আসার পরে বলতেছে ভাত দাও, ভাত খেয়ে আমি একটু রেস্ট করি, আমার খুবই টায়ার্ড লাগতেছে। তারপরে ভাত খেয়ে শুয়ে গেছে। আর আমার ছোট ভাইটার সকাল থেকে বসায় রাখছে। ওই ছোট মানুষ বিক্রিও করতে পারে না, কোনো কিছু না, সকাল থেকে ও বাজারে বসে আছে। তাকে দেখে আব্বা বাজার খাইতে আসতে পারে নাই, যে তাকে নিয়ে আব্বা বাসায় আসবে, ও বাইরে বসে আছে। ও বলতেছে যে ভাই আসলে আমি চলে যাব। ছোট ভাই ওখান থেকে আপনার সকাল থেকে কান্নাকাটি শুরু করছে, চোখ দিয়ে পানি পড়তেছে, বিকাল পর্যন্ত কাঁদতেই আছে আমার ছোট ভাই, কাঁদতেছে। তারপরে ও রাত 10টা বাজে 8টা-10টা বাজে ওখানে গেছে। আচ্ছা, ওখানে যাই নাই, দুলাভাই আসছে আমার বাইকে নিয়ে, যে কিরকম তুমি ছোট মানুষটারে বসায় রাখছো সকাল থেকে, আর তুমি এসে এখানে খাওয়া দাওয়া করে ঘুমাইতেছো। তারপর বলে তোমার দ্বারা আর কিছু হবে না। তারপর যে কাঁচা বাজারগুলো কিনে দিয়েছিল সবজি সব নষ্ট হয়েছে। নষ্টের পরে আমাদের বাসায় সে অনেকদিনই এরকম থাকার পরে আম্মা বলতেছে এরকম ভাবে কতদিন, তোমার নিজেরও তো একটা খরচ লাগে। বলতেছে হ্যাঁ, তাহলে আমার ভাই ঢাকা থাকে, আমার ভাইরে বলে একটা চাকরি নিয়ে দিতে তোমারে। বলতে বলেন মামা যদি একটা চাকরি নিয়ে দিতে পারে। তার মামার বাসার পাশের বাসা বিল্ডিং এর মধ্যে আপনার সিকিউরিটি গার্ডে চাকরি নিয়ে দিছে। মামা চাকরি নিয়ে দিছে, ওখানে আপনার চাকরি করে। ও আসছে, ওখানে আসার চাকরি করে, যে কয় টাকা বেতন পায় 1 টাকাও আমাদের বাড়িতে পাঠায় না। ওই যখন 2-3 মাস পর যে আমার জন্য 1 সেট 2 সেট 3 পিস এটা সেটা নিয়ে যায়, 1 টাকাও খরচ দেয় না। আর এর জন্য সবাই এলাকার মনে করতেছে যে মেয়ের বিয়ে হয়েছে, এতদিন হয়েছে, শ্বশুর বাড়িতে যায় না, মানে এক একজন গ্রামের মানুষ এক এক কথা বলে। তারপরে আমি খুব কান্নাকাটি করি, আমার কিছু খুব খারাপ লাগে। তা আমাদের এক মামানি হয়, মামা যে বাসায় থাকে ওই বাসার পাশেই ভাড়া থাকতো আর কি, পরিচিত। উনি আবার সংসদ ভবনে চাকরি করে। উনি আমার কাছে ফোন দিচ্ছে, জাপা আপনার এখানে যদি একটা মেয়ে পান, আপনি আমাদের বাসার জন্য একটা মেয়ে দিন, আপনি কাজ করার জন্য। আমার কাছে ফোন দিচ্ছে, আমি এই কথা আবার শুনছি।
শোনার পরে আমাকেও সবাই এরকম অপমান করে সব সময়, আশেপাশে লোকেরাও বলে যে এতদিন হয়েছে বিয়ে হয়েছে, শ্বশুর বাড়িতে যায় না, মেনে নেয় না। তাই আমি চিন্তা করলাম যে তাইলে আমি ঢাকা চলে যাই, আর ঢাকা গেলে হয়তো তাকে দেখতেও পাবো, আর মানুষও মনে করবো যে আমি শ্বশুর বাড়িতে আসছি। তারপরে কতদিন পরে এটা? বিয়ের 6-7 মাস পরে হবে। 6-7 মাস পরে। তারপর আর ও 1 টাকা খরচ দেয় না আমাকে, এইসব নিয়ে মানুষের কথা বলে। তারপরে ওই মামানির আমি লুকায় অনেক দূরে যাই, লুকায় ফোন দিচ্ছি। তারপরে মামানিকে ফোন দেওয়ার পরে মামানির বলছি যে মামানি আমি এরকম আপনাদের বাসায় আসতে চাই, যেতে মানুষ সবাই জানে যে আমি শ্বশুর বাড়িতে আছি, এরকম গ্রামের মানুষগুলো আমাকে নিয়ে কথা বলে। তারপর বলতেছে তো তুমি আসলে তো ভালো হবে, তো চলে আসো। তারপরে বলতেছে চলে আসো। তারপরে আমি ঢাকাতে আসি, আসার পরে উনি বলতেছে তোমাকে 1500 টাকা বেতন দিব, আর ও যে 5-6 হাজার টাকা বেতন পায় ও বাড়িতে পাঠায় দেয়, আমাকে 1 টাকা খরচ দেয় না। আর আমি যে 1500 টাকা বেতন পাই ওটাও সে নিয়ে নেয় আমার কাছ থেকে, এইটা সেটা অজুহাত দেখায় নিয়ে নেয়। তারপরে ওখানে যাওয়ার পরে আপনার ঈদ আসে, একটা ঈদ আসে। ঈদের মধ্যে বলতেছে যে মামারা তো বাড়িতে গেছে বেড়াইতে, ঈদ করতে মামার বাড়িতে গেছে, তো তুমি মামার কাছে ছুটি নিয়ে আমার কাছে চলে আসো, আমরা মামার বাসায় একসাথে থাকি 2 জনে। আমি বলতেছি যে আমি বলতে পারবো না, আপনি যদি আসেন তা আপনি একটু বইলা আমাকে নিয়ে যান, আমি মার লজ্জা লাগে, আমি বলতে পারবো না। তারপর বলছে আচ্ছা ঠিক আছে তুমি গেটের সামনে দাও, আমি আসতেছি। তারপর সেই ঈদের দিন আসে আমাদের ওই বাসায়। আসার পরে বলতেছে যে মামানি আমি আকলিমাকে নিয়ে একটু ঘুরতে যাব। বলতেছে যে ঘুরতে যাবো, যাও, কখন আসবা? বলতেছে আজকে আসবো না, আজকে মামার বাসায় থাকবো, মামার বাসায় নাই তো কালকে আসবো। ওর এরকম মামার বাসায় আমরা চলে আসি। আসার পরে তার সাথে 1 রাত থাকি, থাকার পরে আবার মামারি বাসায় চলে যাই। যাওয়ার পরে কিছুদিন পরে আমি হঠাৎ করে অসুস্থ হয়ে যাই। অসুস্থ হয়ে যাওয়ার পরে ওই মামানি আবার সংসদ ভবনে চাকরি করতো। চাকরি করার পরে মামানি বলতেছে যে ওখানে তো ফ্রি ডাক্তার দেখায়, চলো তোমাকে ডাক্তার দেখায়, কিছু করি, পরীক্ষা নিরীক্ষা করি, কি হয়েছে, হঠাৎ করে এরকম অসুস্থ কেন হয়ে গেছো তুমি। তারপরে মামানি সংসদ ভবনে নিয়ে যান, নিয়ে কিছু পরীক্ষা নিরীক্ষা করার পরে রিপোর্ট আসে যে আমার বাচ্চা পেটে। ওকে, আপনি কনসিভ করেছেন? হ্যাঁ, কনসিভ করেছি। পরে বলতেছে যে বাচ্চা পেটে এরকম। পরে আমি বলতেছি যে মামানি আমার যে শরীরের অবস্থা, আমি তো মনে করি যে আমি বাচ্চাকে দুধ খাওয়াইতে পারবো না, আর আমি বাচ্চাকে রাখতেও পারবো না, আমি এই কথা বলতেছে যে এখন এই কথা বলতেছো যেহেতু বাচ্চা পেটে, বাচ্চা রাখো, না রাখলে পরবর্তীতে দেখা গেছে তোমার হাজবেন্ড আরেকটা বিয়ে করবে, এই বাচ্চা নষ্ট করে ফেললে, আর এই বাচ্চাটা রাখো, আল্লাহ তাআলা কোন ভালোর জন্য দিছে, দেখো নষ্ট করার দরকার নাই। কিন্তু আমি চিন্তা করতেছি যে আমি বাচ্চা যে রাখবো, আমি বাচ্চাকে খাওয়াবো কি, আমার শরীরটা তেমন উপযুক্ত না বাচ্চাকে দুধ খাওয়ানোর জন্য। আমি এই দিকটা চিন্তা করতেছি, কারণ একটা মা হলে তো বুকের দুধ খাওয়াইতে হয়, এই দিকটা চিন্তা করতেছি। তারপর বলতেছি কোনো সমস্যা নাই, তুমি করো, এই রাখো বাচ্চাটা। তারপর বলতেছি আমি বাচ্চা রাখবো, ঠিক আছে, যে বাচ্চা হইলে বাচ্চা কি যা করার সম্পূর্ণ খাতা কাপড় ধোয়া সব কিছু যদি আম্মা করে তাইলে। পরে আম্মার সাথে কথা বলছি এই বিষয়টা নিয়ে। তারপর আম্মা বলতেছে যে আচ্ছা বাচ্চা হইলে যা করতে সম্পূর্ণ আমি করব, তোমার কিছু করতে হবে না, তুমি বাচ্চাটা আর এরকম কোনো কথা মুখে আইনো না, এরকম বলতেছে। আর তারপরে আপনার ওখানে আমরা তখন কি আপনার হাজবেন্ডের সঙ্গে যোগাযোগ নাই, এই জীবনের সঙ্গে আপনার যোগাযোগ নাই? যে যোগাযোগ আছে, তখন যোগাযোগ আছে, মানে ও কিছুদিন পর পর এখানে যাইতো, আর আমিও আসতাম তার সাথে দেখা করতে ওখান থেকে। তারপর দূরত্বটা ছিল আপনার, ও ছিল 15 নম্বরে, আমি ছিলাম এই 7 ধানমন্ডি। আচ্ছা, 7 ছিলাম। তারপরে বাচ্চা যখন 6 মাসের পেটে, তারপরে ও বলতেছে, আমি বলতেছি আমি তো বেশি লম্বা চড়া মানুষ না, খাটো মানুষ, আমার সিজার লাগতে পারে, আপনি কিছু টাকা জমান আমার জন্য। পরে বলতেছে আচ্ছা আমি 2-3 মাসের টাকা তোমার জন্য জমায় রেখে দেবো, যদি বাইসে সিজার লাগে তাহলে তুমি এক কাজ করো, তুমি আমার কাছে চলে আসো, আমি আপনার কাছে যাবো, আপনার কাছে থাকার মতো কোনো সুবিধা নাই। বলতেছে একটা ছোট একটা রুম আছে, সিকিউরিটি রুম, ওইটার মধ্যে তুমি কিছুদিন থাকবা, এরকম। সে আমাকে 3-4 মাস তার ওখানে রাখে, টাকা মানে টাকা জমাবে বলে টাকা আমাকে নিয়ে রাখে। রাখার পরে কিন্তু আসলে সে টাকা জমাই নাই, আর আমাকে 4 দেয়ালের ভিতরে মন্দির ভিতরে রেখে দিচ্ছে, ছোট্ট একটা রুম, সারাদিন ওইটার ভিতরে শুয়ে থাকতাম আর টুকটাক কাজ করতাম, রান্না বান্না। তারপরে 3-4 মাস ওখানে নিয়ে রাখে, আমার ভিতরে দম ফাফুর লাগতেছে, থাকতে মন চায় না। তারপর বলতে তুমি থাকো, নাইলে তুমি টাকা জমাইতে পারবো না, তুমি থাকলে আমার কাছে ভালো লাগে। তো ওখানে 3-4 মাস থাকি। থাকার পরে একদিন আমি সবাইকে বেতন দিই, আর সে বলে আমি মালিককে তো বলছি আমাকে বেতন না দেওয়ার জন্য, যে 3-4 মাসের টাকাটা আমার জন্য রেখে দেন, আমি যখন আকলিমার
বাচ্চা হবে তখন আমি বাড়িতে নিয়ে যাব। আচ্ছা। তারপরে একদিন মালিকে আসছে, ও ছিল না, আমি জিজ্ঞেস করলাম যে স্যার এরকম সে কি, তাকে কি বেতন দেন না আপনি, সে কি আপনার কাছে টাকা জমাইতেছে? বলতেছে যে না, আমি তো প্রতি মাসে টাকা প্রতি মাসে ক্লিয়ার করে সবাইকে দিয়ে দিই, সে তো কোনো টাকা জমাইতেছে না। তারপরে আমি তো অনেক মনের মধ্যে কষ্ট পাইছি, আসলে সে আমার সাথে কেন মিথ্যা কথা বলছে, সে সত্যটাও বলতে পারতো আমার সাথে। তারপরে আমি জিজ্ঞেস করলাম যে আপনি কেন আমার সাথে মিথ্যা কথা বলছেন, আপনি তো কোনো টাকা পয়সা জমান নাই, আবার আমাকে এই বন্দিখানার ভিতরে রেখে দিছেন, আমার তো ভালো লাগে না, আমাকে বাড়ি পাঠিয়ে দেন। তারপর বলতেছে বাড়িতে যাবা, তাহলে যাও দিয়ে আসি। তারপর বাড়িতে দিয়ে আসার পরে যখন বাচ্চা হবে, হওয়ার আগে আপনার পেটের ভিতরে কোনো নাড়াচাড়া করতেছে না বাচ্চা, এমনিতেই নাড়াচাড়া করে কিন্তু হঠাৎ করে বাচ্চা কোনো নাড়াচাড়া করতেছে না। তারপরে আমি তো বললাম যে এরকম বাচ্চা তো কোনো নাড়াচাড়া করতেছে না, কিন্তু প্রতিদিনই নাড়াচাড়া করে। বলতেছে তো তুমি ডাক্তারের কাছে যাও। আমি মাস পরে ঘটনা এটা 6-7 মাসের ঘটনা। 6-7 মাস পরে বেবি নড়াচড়া করছে না? হ্যাঁ, নড়াচড়া করছে না। তারপর বলতেছে যে তুমি ডাক্তারের কাছে যাও, যাই দেখো কি অবস্থা। তারপর আলট্রাসাউন্ড করতে গেছি, যার পরে ডাক্তার তো বলতেছে যে আপনার তো 3-4 দিন ধরে আপনার পানি পাতা ভেঙে গেছে, যে পানিটা পড়ে গেছে, পানি পাতা ভেঙে গেছে। আজকের ভিতরে যদি আপনি সিজার না করেন তাহলে আপনার বাচ্চা বাঁচাতে পারবেন না, আপনার বাচ্চাটা রিস্ক হয়ে যাবে। আচ্ছা। তারপরে আমি এই কথাটা তার ফোনে জানাইছি, জানানোর পরে বলতেছে যে তুমি সিজার করো, যে হসপিটালে ভালো হয় এই হসপিটালে সিজার করো, আমি টাকা নিয়ে আসতেছি। ওকে। হে বলতেছে। তারপরে আমার সিজার করার সময় আমার নানু যায় আমার সাথে, আমার নানু যায়, আম্মা আসে নাই, আম্মা পরে আসবে, নানু যায় আর আমার কিছু গার্জিয়ান যায়, আমার বড় বোনেরা যায়। যাওয়ার পরে ওখানে সিজার হয়। আমার 12 দিনের ডেট হবার হয়ে গেছিল, 12 দিন পরে বাচ্চা সিজার করছে আর কি, 12 দিন পরে সিজার করছে। তারপরে সিজার করার পরে সে আসছে রাত 10টার দিকে, ওই সিজারের সম্পূর্ণ টাকা ও দিচ্ছে, ও যেমনি পারছে আর কি, মালিকের কাছ থেকে কিছু টাকা ম্যানেজ করছে, কেমনে করছে জানি না, কিন্তু 13,000 টাকা লাগছে, ওই সম্পূর্ণ টাকা ও দিচ্ছে। দেওয়ার পরে যখন আমাকে সিজার করছে তখন সে রাত 10টার দিকে আমাদের ওই হসপিটালে যায়। হসপিটালে যাওয়ার পরে 10টার দিকে আমার সিজার হয়ে গেছে, ছেলে হয়েছে। সিজার হওয়ার পরে সে একই কথা বলতেছে যে আকলিমার যেন কিছু না হয়, আমার আকলিমার যেন কিছু না হয়, মানে এরকম একটা প্রেম, বাকি সব দায়িত্ব পালন করে না, শুধুমাত্র প্রেম দেখায়, তাই তো? জি। মানে নানু বলতেছে, আমার যে নানুটা ছিল, আমার খালাম্মা ওই নানুটাই ছিল সেদিন, পরে বলতেছে দেখছো আকলিমার কতটুকু ভালোবাসে, বলতেছে আমার আকলিমার যেন কিছু না হয়, সে এরকমই বলতেছে। পরে বাচ্চা বের করে নিয়ে আসছে, আমার তো ওটি রুমে ঢুকাই দেওয়ার পরে একটু পরপর যা বাচ্চা খুলে নিয়ে গ্লাস দিয়া চুকি দিয়ে দেখে আমি কেমন আছি না আছি, গ্লাস দিয়ে দেখে সারা রাতি। তো সবাই তো মনে করতেছে যে আমাকে অনেক ভালোবাসে, বাচ্চা খুলে নিয়ে যাইতেছে। তারপরের দিন আমাকে কেবিনে নিয়ে যাওয়া হয় আর কি। কেবিনে নিয়ে যাওয়ার পরে সে ডাক্তাররা বলতেছে আপনি হাঁটেন, আপনি না হাঁটলে আপনি সিলিটা বসে যাবে, আপনি বেল্ট পরে একটু হাঁটেন, হাঁটাগুটা করেন। তো সিজার অবস্থায় একটু হাঁটাগোটা করতে গেলে একটু কষ্ট হয় আর কি। তারপরে সে দেখি একটা মেয়ের সাথে কথা বলতো, আগে অনেক মেয়েদের সাথে প্রেম করতো। তা আমি শুধু এইটুকু বলছি, দেখেন আমাদের তো সুন্দর একটা ছেলে হয়েছে, আপনি আর কারোর সাথে কোনো কথা বললেন না। পরে বলতেছে তুই তো এদিকে আস, আমাকে তুই করে বলতো, তখন আগে তুমি করে বলতো, তারপর তুই করে বলতো, তুমি থেকে তুই চলে গেছে। জি, আগে তুই করে বলতো, ওইটা বিয়ের পরে তুই করে বলে, আগে তুমি করে বলতো। তারপর তুই তো এদিকে আস, তারপরে এইটা বলে বাথরুমের কাছে নিয়ে গেছে, ঠাস করে 2 গালে 2টা থাপ্পড় দিছে ভাইয়া, আপনার 2টা গালে 5টা আঙুলের ছাপ বসে গেছে। এই প্রথম গায়ে হাত তুলো নাকি আগেও গায়ে হাত তুলতো? না, এই প্রথম হাত তুলছে। ওকে। তারপরে 5টা আঙুল বেশি গেছে, আম্মা যে বসে আছে আম্মাও দেখে ফেলছে যে থাপ্পড় দিছে। আমি কান্না করার আগে আম্মার চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে, যে তুমি কেমন হাজবেন্ড, তুমি তার কেন থাপ্পড় দিলা, সে তো একটা সিজারের রোগী। সে বলতেছে যে আমার কাছে তো কৈফিয়ত চাই, কেন আমি কি করবো না করবো সেটা কি তাকে বলতে হবে, আমার কাছে কেন এত কৈফিয়ত চাইবে সে। এটা বলে সে রেগে আমার মোবাইলটা নিয়ে সে ওই ভেঙে 2 তলা নিচে ফেলে দেয়। আমাদের হসপিটাল ছিল 2 তলা, 2 তলা নিচে ফেলে দেয় পানির মধ্যে। তারপর রাগ করে বের হয়ে গেছে যে আর নেক্সট আমি তো এরকম তাকে কিছু না বলি। তো হসপিটালে আমাকে সবাই দেখতে আসে, প্রথমত সিজার, আর সিজার হলে তো স্যালাইন ভরা হয়, অনেক স্যালাইন ভরা হয়, যার কারণে শরীরটা আর ফুলে যায়। আর 5টা 10টা আঙ্গুল আমার 2 গালে ভেসে গেছে, আমি একদম ঘুমটা দিয়ে বসে আছি।
যে সবার সামনে তো ও এত ভালো দেখায়, এখন আমি যদি দেখাই আমার গালটা সবাই অন্যরকম মনে করবে। সবাই হাসি খুশি বাচ্চা দেখতে আসছে, সবাই অনেক খুশি, আমার বোনেরা ভাইয়েরা সবাই অনেক খুশি যে আমার বাচ্চা হয়েছে। আমি ঘুমটা দিয়ে রাখছি। তার এক সপ্তাহ, তার 4-5 দিন পরে আমি বাড়িতে চলে আসি। চলে আসার পরে এরকম ছেলে হয়েছে ভালোই, ও সে আগলা দুধ খায়, বুকের দুধও খায়, যে লেকটোজেন খাওয়ানো হইতো। তারপরে সে দুধে টাকাটা দিত, আমার খরচ দিত না, কিন্তু মাঝে মধ্যে আমার কাপড় লাগলে 2 সেট 3 পিস কিনে দিত, আর বাচ্চার কাপড়টাও সে কিনে দিত, আর তাছাড়া 1 টাকাও সে খরচ দিত না আমাদের। তারপর ছেলে যখন 4-5 মাস হওয়ার পরে হঠাৎ একদিন সে বলতেছে যে ঢাকায় আমার দুলাভাই আসছে, আপা আসছে, তুমি আসো আমার বাচ্চাটারে দেখাই আপারে। তারপর আমি ঢাকা আসি, আসার পরে বলতেছে যে বাচ্চা দেখে তারা অনেক খুশি, মাঝে এরকম সুন্দর একটা বাচ্চা হয়েছে, অনেক খুশি। আমার হাজবেন্ডের বোনে দেখে অনেক খুশি, তার দুলাভাই দেখে অনেক খুশি। বলতেছে আজকে তো বাড়িতে নিয়ে যাবই এই বাচ্চা, আব্বা আম্মা দেখলে তাদের এত রাগ কমে যাবে নাতিকে দেখলে। আর তাদের আগের আমার শাশুড়ির আগে একটা বাচ্চা মারা গেছিল, সেম নাকি এরকম ছিল। আমার ননা সেই কথা বলতেছে, আমার হাজবেন্ডের বোন এই কথা বলতেছে যে এরকম দেখতে পুরো ছেলেটা এরকম হয়েছে আর কি, মোটা অনেক সুন্দর ছিল আমার ছেলেটা ছোটবেলা। তারপর বলতেছে আমি এরকম নিয়ে যাবো, বলতেছে আমার দুলাভাই বলতেছে, তার দুলাভাই বলতেছে যে আমার আব্বার মানানোর দায়িত্ব আমার আব্বার মানানোর দায়িত্ব আমার, আমি নিয়ে যাব। তারপর এরকম তার প্রস্তুতি নিয়ে গেছে, যে প্রস্তুতি নিয়ে তখন মনে হয় ছেলে 4 মাস বা 5 মাস এরকম ছিল। তারপরে আমাকে কুমিল্লাতে নিয়ে যাই। যাওয়ার পরে আমি তাদের বাড়িতে উঠে নেই, যাইতে যেতে রাত হয়েছে, রাত 10টা বাজছে। আর তার চাচির ঘরে ছিলাম, জেঠির ঘরে ছিলাম 1 রাত। থাকার তারপরের দিন আমার বাচ্চাকে কুলে নিয়ে আমার শ্বশুরের বড় ভাই, আমার জ্যাঠা শ্বশুর, বাচ্চাকে কুলে নিয়ে ওদের বাড়িতে গেছে। আর এমনি আমারে আর আমার হাজবেন্ডে শিখাই দিচ্ছে যে তোমরা যখন আমি বাচ্চাটাকে কুলে দিব তখন তোমরা 2 জন পায়ে পড়ে যাইবা, তোমার শ্বশুরের পায়ে পড়ে যাইবা, কান্নাকাটি করবা, ক্ষমা চাইবা, দেখো ক্ষমা করে দিব তোমার বাচ্চার মুখ দেখা। তারপর আচ্ছা এমনি করবো না। তারপরে সকালে বাচ্চা নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর বলতেছে যেটা কার বাচ্চা, বলে ওই ওখান থেকে নিয়ে আসছি। বলতেছে বাচ্চাটা তো অনেক সুন্দর। তোমার শ্বশুর বলতেছে বাচ্চাটা দেও খুলে। বাচ্চাটা নিচে নেওয়ার এই মুহূর্তে আমার জেঠি শাশুড়ি বলতেছে পায়ে ধরো, একজন বুকে জড়াই ধরো, একজন পায়ে ধরো, আর বাচ্চাটা কুলে। তারপরে মাপ চাইলাম, মাপ করে দিল যে আচ্ছা ঠিক আছে, আজকে নাতির দিকে তাকায় তোমাদেরকে ক্ষমা করে দিলাম। তারপরে তার দুলাভাই বলতেছে তাদের রুম হয়েছে আপনার 2টার মধ্যে, তারা একটার মধ্যে তারা ভাইরা ঘুমায়, আরেকটার মধ্যে আমার শ্বশুর শাশুড়ি, আরেকটা রুম ছিল ধান রাখতো। তো ওই রুমে কোনো রকম একটা ভাঙ্গা খাট করে দিছে, ভাঙ্গা খাট ফেলে দিছে আমরা থাকার জন্য। ও আমাকে রেখে তারপরে দিনে চলে আসে আর কি। ওই খাটটা ফিট করে দিছে, আর ওখানে দান ছিল। তারপরে ওই খাটের মধ্যে কোনো তুষক ছিল না, একটা ছিঁড়া পাটি ছিল, ওই খাটের মধ্যে রাত্রিবেলা শুইতাম। আর একটা মশারি ছিল, অনেক বড় বড় ছেঁড়া ছিল, অনেক বড় বড় ফাড়া ছিল, ছেঁড়া ফাড়া। তারপর আমার হাজবেন্ড কিছু বলে না, কারণ তো থাকতেছে না, ও তো চলেই আসবে, তারপরে আমি আমার বাচ্চা এনে ওইখানে শুইছি। শোয়ার পরে প্রতিদিন আমার বাচ্চা খাটের নিচে পড়ে যেত। আমি এই বাচ্চারে উঠাইতাম, আর মশারির ভিতর দিয়ে এসে মশা কামড় দিত। আর তার ডুলির মধ্যে দান রেখে দিছে, ওই দান পোকা এসে আমার বাচ্চাকেও কামড় দিত, আমাকেও কামড় দিত। এরকম ভাবে আমি ওদের পাশে থাকি। তারপরে চিন্তা করছি যে থাকতে থাকি একটা সময় হয়তো সব ঠিক হয়ে যাবে। তারপরে ও ঢাকায় চলে যায়। যাওয়ার পরে পরের দিন বলতেছে যে তোমার তো গোবর ফেলতে হবে। তারপর আমার দেবরে বলতেছে যে তুমি জুতা খুলো পায়ে থেকে। আমার দেবর বলতেছে আচ্ছা জুতা খুললাম, গোয়াল ঘরে যাও, গোবর ফেলো। আচ্ছা, ওখানে তারা সবসময় কোদাল দিয়ে ফেলে, আমার হাত দিয়ে ফেলতে হবে। আমরা ছোটবেলা থেকে কখনো গরু টুরু পালা হয় নাই, তো ওইরকম গোবর টুবর ফেলা হয় নাই। তারপরে এই গোবর টুবর ফেলি, 4-5 খাদা করে গোবর ফেলা হয়। আর উঠান বাড়ি যা কাজ টাজ আছে সব কিছু করার পরে আপনার বলতেছে যে এবার দানের ফসল আসছে, যে নতুন বউ ঘরে আসছে, এখন যদি দান বেশি না হয় তাহলে এটা বউ অলক্ষী এই কথা বলতেছে। তা আমি একটু আতঙ্কের মধ্যে পড়ে গেছি, যে আল্লাহ
তুমি একটু বেশি করে দান দিও, যাতে আমার ভিতরে আমার যে অলক্ষী শব্দটা না শুনতে হয়, তুমি একটু বেশি করে দান দিও, আমি এই কথা বলছি। তারপর দান টান কাটার পরে ওদের বাসায় তো অনেক কাজ, আপনার নিজে যে কাজটা আপনার মেশিন দিয়ে করে সেই কাজটা হাত দিয়ে করতে হয়। এটা যেহেতু আমাদের অনুষ্ঠানে চলে আসছে সে কারণে আমি একটু ইন্টারাপ্ট করছি, এটা বলার সুযোগ হয়েছে বলে আমি বলছি। এটা আমাদের গ্রাম বাংলায় প্রথাগত একটা কুসংস্কার এবং ভয়ঙ্কর রকমভাবে ধর্মীয় জায়গাটা থেকে এটা সম্পূর্ণরূপে সাংঘর্ষিক। কোনো মানুষ, বিশেষ করে সন্তান হওয়ার পরে অনেকেই দেখবেন যে একটা মেয়ে সন্তান হলে অখুশি হয়ে যায়। মেয়ে সন্তান হলে কারো হয়তো একটা চাকরি হয়েছে, কারো হয়তো বা একটু আয় রোজগার বেড়ে গেছে, তখন ওই মেয়েটার প্রতি আলাদা একটা অ্যাটেনশন দিয়ে দেয়, মনে করে যে ও একটা সুসংবাদ বয়ে নিয়ে আসছে বা ওরকম কোনো কিছু। এটা ধর্মীয়ভাবে সম্পূর্ণ নিষেধ এবং এটা চরমতম অন্যায়। চিন্তা করে দেখেন, ঠিক উল্টো ঘটনা যদি ঘটে, কোনো একটা সন্তান বাসায় আসলে বা কোনো একটা অতিথি বাসায় আসলে, বা যে উনি যেটা বললো যে বিয়ে হয়ে গেছে, উল্টো ঘটনা যদি ঘটে তাহলে ধরে নেওয়া হয় সে হচ্ছে অপায়া, অলক্ষী। এগুলো ভয়ঙ্কর রকমভাবে অন্যায়। এবং আপনি যদি ধর্ম বিশ্বাস করেন তাহলে ধর্মীয় জায়গাটা থেকে এটা হচ্ছে সবচেয়ে এক্সট্রিম লেভেলের পাপ, মানে শিরকের পর্যায়ে পড়ে। সুতরাং এই জাতীয় জিনিসগুলো মনে করাটাও অন্যায় এবং এটা করাটা, প্র্যাকটিস করাটাও ক্ষতিকর। সো করা যাবে না, প্লিজ বলেন। তারপর বলতেছে এরকম যে ধান যদি বেশি না হয় তো বউ তো অলক্ষী। তারপরে দেখি যে আল্লাহ আল্লাহ করতে করতে যে ওদের দানটা বেশি হয়েছে, আমি আল্লাহর কাছে বলছি যে আল্লাহ ওদের দানটা একটু বেশি করে দিও, যাতে অলক্ষী শব্দটা আমার না শুনতে হয়। তারপরে আল্লাহর মধ্যে দান বেশি হয়েছে, বলতেছে যে না, যে বউ মোটামুটি লক্ষ্মী আছে, যে দান তো ভালোই পাইছি এবারে। ওদের বাসায় অনেক কাজ করতে হইতো, দানের কাজ করতে হইতো। আর ওদের বাসায় যাওয়ার পরে আপনার তারা পুকুরের পানি তুলে রান্না করে, আর ওই পুকুরটাতে একটা পাগলা মহিলা আছে, তাদের ফুফু লাগে। ওই পাগল মহিলা পুরা পুকুর জুড়া আপনার পুরা উলঙ্গ হয়ে সাঁতার কাটে সারাদিন। ওই পুকুর থেকে পানি নিয়ে এসে ভাত রান্না করতে হয়, তরকারি রান্না করতে ও করে। কিন্তু টিউবওয়েল আছে, টিউবওয়েলের পানি এক চাপ দিলে টিউবওয়েলের পানি অনেক বের হয়, কিন্তু টিউবওয়েলের পানি দিয়ে তারা রান্না করবে না। তারপরে ওখানে থাকতে থাকলাম, থাকার পরে আমার দেবর আছে না, মানে আমার ছোট, তারা 4 ভাই, তার 3 নম্বর ভাইটা আমার সাথে খুব খারাপ আচরণ করতেছে। ও তো ঢাকায় ছিল, হাত ধরে আমার সাথে খারাপ ব্যবহার করে, খারাপ কাজ করার চেষ্টা করে। আমি বললাম যে আপনি আমার সাথে এরকম করেন, আমি টাকা দিব তোমাকে, তুমি আমার সাথে ঘুমাও। ভাই তো বাড়িতে থাকে না। আমি বললাম যে হয়তো বা তার সাথে সম্পর্ক হয়ে বিয়ে হয়েছে, কিন্তু এতটাও আমি খারাপ না যে আপনার সাথে আমি রাত কাটাবো। বলতেছে যে না, তুমি আমার সাথে থাকবা, নাইলে ও তুই করে বলতো, তুমি করতো না, তুমি করে বলতো না, তুই করে বলতো যে তুই যদি আমার সাথে না ঘুমাস তাইলে তোর খুব সমস্যা হবে, তোকে আমি টাকা দিব, তুই আমার রাত্রেবেলা আমার সাথে থাক, আমার সাথে কিছু একটা কর। আমি বলতেছি যে না, এরকম আমার হাতের মধ্যে চাপ দিয়ে ধরতো। একদিন 3 দিন পর্যন্ত আমার হাতে ব্যথা পাইতাম, 3 দিন পর্যন্ত হাতে ব্যথা পাইতাম। আর রাত হইলে আমি তো সব যে রান্নাঘরের মতো একটা ঘর ছিল, ওই ঘরটার মধ্যে ঘুমাইতাম। অনেক কষ্ট করছি ওই রুমটার মধ্যে। রাতের বেলাও চলে আসতো, আসার পরে আমাকে বিভিন্ন ধরনের টর্চার করার চেষ্টা করতো। আমি তখনই আমার মুখ চেপে ধরতো, আর তখনই আমি ফোনটা নিয়ে আমার শ্বশুরকে একটা ফোন দিয়ে দিতাম। তখন আমার শ্বশুরই বলতো, কি হয়েছে রে, এত রাতে কেন ফোন দিচ্ছিস? তখন এই কথা শুনে ও চলে যাইতো। আবার এরকম প্রতিনিয়ত আমাকে টর্চার করতে শুরু করলো আমার দেবরে টর্চার করতেছে। তার মাঝে আবার আমি আমার হাজবেন্ডে বললাম যে আপনার সাথে আমার কিছু কথা আছে। বলে কি কথা? বলতেছে যে কি কথা? আমি বলতেছি সন্ধ্যাবেলা আপনারই বলবো, রাতের বেলা বাহিরে গিয়ে আপনারই আমি বলবো। বললাম যে এরকম আপনার ভাইয়ের সাথে আমার সাথে এরকম করে, আপনি তো বিশ্বাস করবেন না, সত্যি সত্যি আপনার ভাই আমার সাথে এরকম খারাপ ব্যবহার করার চেষ্টা করতেছে, এরকম খারাপ ব্যবহার করে। পরে ও কিছু বলে নাই, হ্যাঁ বা না, কিন্তু কিছু বলে নাই। পরে বলার পরে যেরকম আমরা ওখানে, তার ঠিক 5-6 মাস পরে বলতেছে যে তুমি এতদিন ধরে আসছো, তোমার বাড়ি থেকে তো কেউ আসে নাই, তো কেউ কি আসতে বলো বেড়াইতে। তারপরে আমার মামা যায়, আব্বা যায়, ছোট ভাই যায় তাদের বাসায় বেড়াইতে। খুব আপ্যায়ন করে তারা, অনেক আপ্যায়ন করার পরে মামারা তো আবার চলে আসে। আমাকে আনতে গেছিল মামা, আমি যাওয়ার 6 মাস পরে আনতে গেছিল। তারপর আমার শ্বশুর শাশুড়ি বলতেছে যে আমি তো একটু বেড়াইতে যাব, আমি বেড়ান থেকে আসলে তারপর আকলিমা যাইব না আপনাদের বাড়িতে। ওরা বলতেছে আচ্ছা ঠিক আছে। তো মামা আবার আমাকে 1000, সবার হাতে 1000 টাকা দিয়ে আসছে, অনেক কিছু নিয়ে গেছে। তারপরে আমার হাতে 1000 টাকা দিয়ে আসছে যে তুমি যাওয়ার সময় এটা বাড়ি দিয়ে যেও। তারপরে এটা আমার শাশুড়ি নিয়ে গেছে যে আমি আমার কাছে রাখি, তোমাকে আমি পরে দিয়ে দেবো। তারপর আমার শাশুড়ি বেড়াইতে গেছে, আমার শ্বশুরও বেড়াইতে গেছে। এই শুধুকে আমার দেবরে আমার সাথে আরো বেশি টর্চার করা শুরু করে দিছে। এখন আমি কি করব? আমি একা একা শুলে তো আমার সাথে খুব খারাপ আচরণ করার চেষ্টা করে। তারপর আমি আমার দাদি শাশুড়িকে নিয়ে আমার সাথে শুয়াইছি, মানে আমার দাদি শাশুড়িকে নিয়ে আমি ঘুমাইছি। আর ওইরকম আর খারাপ ব্যবহার করতে পারে নাই। এর মাঝে আমার ছোট বোন
আর আমার দেবরটা দুজনে একটু প্রেম, তারা দুজনে কথা বলে, প্রেম করে। এই বিষয়টা জেনে গেছে আমার শ্বশুর শাশুড়ি। এইসব নিয়ে আমাকে অনেক কথা বলে, আমার শ্বশুরেও কথা বলে, শাশুড়িও বলে, আমার হাজবেন্ডেও বলে যে তোমার বোন যদি বিয়ে বসে তাহলে আমি তোমাকে ছেড়ে দেবো। তা আমার বোনের মতো হয়েছে, আমি বিয়ে আসবো না, আমি একটু ভাইয়ের সাথে কথা বলি। ওই আমার দেবরটা এরকমই বলে। আর আমার হাজবেন্ডও আরও অন্য মেয়েদের সাথে প্রেম করে, তাদের বিষয়টা হয়েছে এটা। তারপরে আমার ছেলে 1 বছর হয়। 1 বছর হওয়ার পরে আমি 1 বছর হওয়ার আর 2-3 মাস পরে আমি আমাদের বাড়িতে আসবো। সে বাড়িতে গেছে, ওদের বাড়িতে গেছে, ওদের বাড়িতে গিয়ে আমাকে আমাদের বাড়িতে নিয়ে যাবে। তারপরে আমার বোনে আর আমার দেবরে দুজনে প্রেম করতে থাকছে। এই বিষয়টা জানা গেছে যে তারা ফোনে কথা বলতো, এটা আমি দেখে ফেলছি। তাই আমি দেখি যে তারা দুজনে কথা বলে। কথা বলার পরে আমি বললাম যে তুমি এখানে কথা বললো না, এই বিষয়টা তারা কেউ মানে নেবে না, আর কখনো সম্ভব হবে না, অনেক দূরে, আমি ভুল করছি, তুমি এরকম ভুল করো না। আমাকে বিয়ে করার পরে আমার হাজবেন্ড অনেক প্রেম করে, অনেক করে। আপনি বাধা দিলেন? জি, আমি বাধা দিছি। আমার বোনের বলছে আচ্ছা তারা আর কোনো কথাটা বলবে না। তার মাঝেও তারা কথা চালায় যায়, তার ভালো লাগে, আমার ছোট বোনের ভালো লাগে, আমার দেবরের ভালো লাগে, তারা কথা বলে যায়। কিন্তু আমি আমার শ্বশুর বাড়ি আসছি, আমি এত কিছু জানি না। আমি তো একবার মানা করছি তাদেরকে। তারপরে আমি আমার দেবরে তো আমার সাথে এরকম করে, আমার হাজবেন্ড কোনো প্রতিবাদ করলো না। পরে আমি বলছি যে আপনি তো কালকে বাড়িতে আসবেন, আমরা কিছুদিন আমাদের বাড়িতে যেতেছি, আপনি আসলে দেখেন আমার দেবরটা আমার সাথে কি, আপনার ভাইটা আমার সাথে কিরকম করে, আপনি দেখেন। তারপরে ও খেয়াল করে দেখছে যে তার ভাইটা আমার সাথে অন্যরকম আচরণ করে। সে নিজের চোখে দেখেও সে আমাকে কোনো করে নাই, তার ভাইকে কোনো প্রতিবাদ করে নাই, কোনো দমক দেয় নাই, আর কিছুই বলে নাই এই বিষয়ে। তো বলার কিছু বলে নাই। তারপরে আমরা বাড়িতে যাব, যাওয়ার আমাকে আমার শাশুড়ি অনেক কষ্ট দিয়ে কথা বলতো আমার বোনকে নিয়ে, যে তাদের টাকা পয়সা দেখে নাকি আমরা তাদের কাছে যাইতে চাইতেছি, তাদের কাছে বিয়ে বসতেছি, এরকম অনেক খুঁটা দিয়ে অনেক কষ্ট দিয়ে কথা বলতো। যে ওই রকম ওদিকে দেওয়া নেওয়াটা অন্যরকম, আমি তো কিছু দিতে পারি নাই। আমার বোনও যদি বিয়ে বসে আসে তো আমার বোনও তো কিছু দিতে পারবে না, এই জন্য আমার বোনকে তারা বিয়ে করাবে না, আমার বোনকে যেন আমরা অন্য জায়গায় বিয়ে দিয়ে দিই, এরকম বলতেছে। তারপরে আমাদের বাসায় যাব। তারপরে তো আমার শাশুড়ি বলতেছে যে অনেক পানি উঠে গেছে, ওদের এলাকা আবার 2-3টা করে পুকুর, পানি উঠে গেছে, তুমি এবার একটু বেশি দিন থেকে আসো তোমাদের বাসায়, একটু দেরি করে আইসো, পানিটা কমলে। আমার নাতিকে নিয়ে আমার ভয় হয়। আগের বাচ্চাটা আমার শাশুড়ি পানিতে পড়ে মারা গেছে আর কি, আমার নাতিকে নিয়ে আমার ভয় হয়, তুমি একটু বেশি দিন থেকে আইসো। তারপরে আমাদের বাড়িতে যাই, আমি আল্লাহর কাছে বলি যে আল্লাহ তুমি আমার তো গাড়ি দিয়ে নিতেছ, আমার এই কষ্ট থেকে তুমি আমার গাড়ি অ্যাক্সিডেন্ট করে মাইরা ফেলো, আমার আর ভালো লাগে না। এরকম দোয়া করতে করতে যাই, কিন্তু আর ওইরকম মৃত্যু হয় নাই। আমার দেওয়ারে বলতেছে যে ভাবি আপনি মহাখালী এসে আপনি আমাকে ফোন দিন, আপনার দেখতে মন চিতেছে, বাতি চেড়ে দেখতে মন চিতেছে, আমার ছেলের তা দেখতে মন চিতেছে। আমি বললাম যে আচ্ছা এসে ফোন দিব না। তখন ও ঢাকায় থাকে। পরে ও আসছে, আসার পরে আমরা দেখার পরে আমরা যে প্রথম গাড়িতে উঠছি তার দ্বিতীয় গাড়িতে উঠে গেছে, মানে আমাদের সাথে যেতে সেও বালুকা যাবে, কিন্তু আমরা জানি না সে বালুকা যাবে, আমি জানি ও চলে গেছে। তারপরে আমরা বালুকায় যাই দেখি যে আম্মা আমাদের জন্য অপেক্ষা করতেছে। পাশের বাড়ি এসে একটা চেয়ার নিয়ে বসে আছে, সেই সকাল থেকে বসে আছে, আমরা কখন আসবো। আম্মা বসে আছে। তারপরে আমার ছোট বোনে রান্না করলো। আম্মার একটু হার্টের সমস্যা ছিল, আম্মা এমনিতে সুস্থ ছিল, একটু হার্টের সমস্যার কারণে আম্মা একটু রান্না করে যাইতে পারতো না, রান্না করলে একটু কষ্ট হইতো, আম্মা একটু কম রান্না বান্না করতো। পরে তারপরে আমি সেদিন যাওয়ার পরে আমার বোনে আমাদের গড় গুছ গাছ করে রান্না বান্না করে আমার দেবরে বলছে যে আমার ভাই তো বলছে তোমাকে এবার বাড়িতে গিয়ে বিয়ে দিয়ে দিবে, তুমি যেমনি পারো বিয়ে হয়ে চলে আসো। তো ওই দিনটার মধ্যে আমার সাথে আমার বোন অনেক খারাপ ব্যবহার করছে, যে আমার দেবরে শিখাই দিছে যে তোমার মার সাথে তুমি রান্না বান্না কাজ সব করো, তো তোমার মা তোমাকে কেন এই দিকটা প্রতিবাদ করে, কেন তোমার মা তোমাকে বাধা দেয়, এই কথা বলছে। তা আম্মা আবার কথা দিছিল আমার শাশুড়িকে যে আপনি আমার মেয়েকে এরকম ভাবে কোনো কথা বললেন না, আমি যতদিন বেঁচে আছি এতদিন আমার ছোট মেয়ে আপনার ছেলের কাছে বিয়ে বসতে পারবে না, আমি যতদিন বেঁচে আছি। এই কথা এটা আমার আম্মা বলছে, এটা আমার শাশুড়ি বলছে। আমার আম্মার অনেক কিছু বলছে আর আমারই অনেক কিছু বলছে। এই আম্মা বলছে যে আপনি তারই কিছু বললেন না, আমি এই দিকটা সামাল দিব, আমি দেখবো। প্রিয় শ্রোতা, ছোট্ট একটা ওকে,
আমরা যেখানটায় ছিলাম। তারপর যেদিন আমরা যাই সেদিন আম্মার সাথে আমার ছোট বোন কোনো কথা বলে না, রান্না বান্না করে। আমার আম্মা তার সাথে কথা বলতে চাইলে আমার আম্মার সাথে সে কথা বলে না। আমার দেবর শিখিয়ে দিচ্ছে যে তোমার মার সাথে তুমি কথা বলো না, এরকম তুমি তোমার মার সাথে খারাপ ব্যবহার করবা, তুমি বাসার কাজ কাম সবই করো, তারপর তোমার মা তোমার সাথে এরকম কেন করে, মেয়ে সুখী তো মা সুখ, এরকম বলছে। বলার পরে ও মাংস টাংস রান্না টান্না করে গড় গুছ গাছ করে আমরা বাসায়, আমরা সন্ধ্যা হয়েছে যাওয়ার পরে আমরা বাসায় যখন উঠি তখন সন্ধ্যা হয়েছে। আমরা একদিক দিয়ে ঘরের ভিতরে ঢুকি, আরেক দিক দিয়ে আমার বোন বের হয়ে যায় ঘরের পিছন দিয়ে বের হয়ে যায়। আমি মনে করছি আমার ছেলের সাথে ও লুকোচুরি খেলতেছে, মানে আমার ছেলেকে তো অনেক আদর করে আমার ছোট বোন, তো মনে হয় সে লুকাইছে। তা আমি আর আমার ছেলে মিলে খাটের নিচে দরজা চিপাই সব জায়গায় খুঁজে ফেলছি, তাকে আর পায় না যে কোথায় গেছে। তারপরে আমাদের আত্মীয় স্বজন যারা যারা আসছে সবাইকে ফোন দেওয়া হয়েছে, কোথাও সে নাই, কোথাও নাই। তার আম্মা বলতেছে আর কিছু বলিস না, তোরা আসছিস, তোরা খাওয়া দাওয়া কর, ও কোথায় গেছে এখন পরে তো জানা যাবে, তোরা একটু রেস্ট কর। তারপরে আমার দেবরে ফোন দিয়েছে, কিছুক্ষণ পরে ফোন দেওয়ার পরে দেখি যে তারা দুজনে কথা বলে, শোনা যায়। ও তার কথা শিখিয়ে দেওয়া, আস্তে আস্তে করে শিখাই দেন। আমার দেবরে বলতেছে যে ভাবি আপনারা ভালোভাবে গেছেন? আমি বলছি হ্যাঁ ভালোভাবে আসছি। পরে বলতেছে ও ভালোই। পরে আমার ছোট বোন যে আবার কথা শিখাই দিতেছে সাথে, ওইটাও শোনা যাইতেছে। পরে আমি বলছি যে ভাই আপনি কাজটা ঠিক করেন নাই। পরে কি কাজ? যে আপনি তো আমার ছোট বোন নিয়ে চলে গেছেন। তারপরে তারা চলে যাওয়ার পরে আমার হাজবেন্ড আমাদের বাসায় 9 দিন থাকে। 9 দিন থাকার পরে ও চলে যাবে বাড়িতে চলে যে ও যেদিন বাড়িতে চলে যায়, আমাদের বাসা থেকে বের হয়, সেদিন আমার বোন আমাদের বাড়িতে আসে। সেদিন আমাদের বাড়িতে আসে, আমার ছোট ভাইটা রেগে হাতে দা নেই, একটা বটি দাও নেই যে ওরে আজকে কুমায় মাইরা ফেলবে। তা আম্মা আবার চুপচাপ বসে আছে যে তার কিছু করিস না। আমি আবার ফিরাইতে গেছি, আপনার দেবরে না, আমার দেবরে না, আমার শুধু আমার বোন আসছে। আপনার বোনকে? জি আমার বোন আসছে। আমার বোনে বলতেছে আমি আমার খালাতো বোনের বাসায় বেড়াইতে গেছিলাম, আমি তো বলতে না করছি, এই জন্য বলে বাইরে গিয়ে ওই আপনার দেবরের সঙ্গে দেখা করতে। আমার দেবর সঙ্গে দেখা করে না, আমার দেবর সঙ্গে ঢাকায় এসে বিয়ে করে ফেলছে দুইজনে। ও বিয়ে করে ফেলছে? হ্যাঁ বিয়ে করে ফেলছে একটা মসজিদে। আচ্ছা, তাদের কোনো কাবিন টাবিন হয় নাই। আচ্ছা, এটা আপনারা পরে জেনেছেন? জি। তারপরে বলতেছে আমি খালাতো বোনের বাসায় ছিলাম, তোমাদেরকে বলি নাই, এরকম জীবন ভাই বলছে আমাদেরকে বিয়ে দিয়ে দিবে, এই জন্য আমার যার তার হাতে তো উঠাই দিলে হবে না, আমি যার তার কাছে তো বিয়েও বসতে পারি না। আর বিভিন্ন ধরনের হুমকি দিয়েছিল আমার বোনকে, যার জন্য আমার বোন পালায় যেতে বাধ্য হয়েছে। তারপর আমার বোন এরকম বলতেছে, আর আমার ছোট ভাই তো রেগে গেছে, তখন আমার ভাই ক্লাস 8-এ পড়ে, রেগে আজকে তোমাকে মেরে ফেলবো, আমার আব্বার মান সম্মানটা তুমি ডুবাইতেছো, এরকম। পরে আমি বললাম যে আম্মা বলতেছে যে থাক, ও ফিরে আসছে সেইটাই বড় কথা, তাকে কিছু করা দরকার নাই, চুপ থাকো, কিছু করা দরকার না। আম্মা এই জিনিসটা সামাল দিছে। কিন্তু সেদিন আমার যে হাবভাবটা ছিল, আম্মা একদমই নর্মাল। আর সেদিন বলছি না যে আম্মা বলছিল, আম্মা কথা দিছিল যে ও আমি বেঁচে থাকতে তাদের সম্পর্কটা কোনোদিন হবে না। তো সেদিন আম্মা বসে আছে, আম্মা একদম ঘেমে গেছে, আমার মুখটা ঘেমে গেছে, আম্মা শুধু ঘামতেছে। তা আমার বলতেছি যে আম্মা তুমি এত ঘামতেছে কেন? আম্মা বলতেছে আম্মা যখন মারা গেছে তখন শীত ছিল, তখন আমার মুখ অনেক ঘামতেছে। ঘামার পরে আমি মুখটা মুছে দিছি, এটা রাত বিকালবেলা। তো ওই ঘটনাটা ঘটার পরে আমার আম্মা হঠাৎ করে স্ট্রোকে মারা যায়। আচ্ছা। মারা যাওয়ার পরে যেদিন আমার আম্মার মিলাদ হয়, মিলাদ হওয়ার পরে আমার ছোট বোনটা আবার মিলাদটা শেষ হওয়ার পরে আমার ছোট বোনটা আবার আমার দেবরের সাথে চলে যায়। তখন তো বিয়ে করে ফেলছে? হ্যাঁ বিয়ে করে ফেলছে, ওরা ঢাকা বাসা নিয়ে থাকে। আচ্ছা। ঢাকা বাসা নিয়ে থাকে, তখন আমার বোনেরা খুব কান্নাকাটি করে, আমরা খুব কান্নাকাটি করি। হঠাৎ করে আমার ঘুমের মধ্যে স্ট্রোকে মারা গেছে, আমরা নিতে পারতেছি না। তারপর আমার যে ছোট বোনটা ও আমার নানির বাড়ি নিয়ে গেছে বেশি কান্নাকাটি করে দেখা, আর যে আমার বড় বোনটা তাকে নিয়ে গেছে আমার খালাতো বোনের বাসায়। যে আমার ভাইটা ছিল, আমার ভাইটাকে আমার মামা স্কুলে দিয়ে দিচ্ছে আর কি, হোস্টেলে দিয়ে দিচ্ছে। তখন আমি বাড়িতে একা, আমার হাজবেন্ড তখন আবার যাওয়ার পরে আমাদের বাসায় কিছুদিন থাকার পরে আব্বারে বলছিল একটা চাকরি বাজ করে দিতে, আব্বা চাকরি বাজ করে দিচ্ছে। চাকরি বাজ করে দেওয়ার পরে সে আমাদের বাসায় চাকরি কিছুদিন করে, 10-15 দিন চাকরি করে। তারপর তার চাকরি ভালো লাগে না, আব্বা ওই কিছু টাকা দিয়ে চাকরি নিয়ে দিয়েছিল, তার কাছে চাকরি ভালো লাগে না, সে আবার ঢাকা চলে যাবে।
তারপরে ও আমাদের বাসায় কিছুদিন থাকার পরে সে আবার ঢাকা চলে যায়। ঢাকা চলে যাওয়ার পরে আমি তখন বাসার মধ্যে পুরো একা, আমি আব্বা আর আমার ছেলে বাসার মধ্যে একা। যে তার আম্মা একদিন ফোন দিয়ে বলতেছে যে তোমার আম্মা তো কথা দিছিল যে তোমার এক জোড়া কানের দুল দিবে, এখন তো তোমার আম্মা মারা গেছে, যে তুমি কানের দুল ছাড়া বাড়িতে আইসো না, আর তো অন্য কিছু দিতে পারবা না, গয়নাগাটি অন্য কিছু দিতে পারবা না, কানের দুল দিবা বলছিলা, কানের দুল দুই আনির কানের দুল নিয়ে আইসা তার নিয়ে 2 আনির কানের দুল নিয়ে আইসো, আমার শাশুড়ি বলতেছে। তখন আমার খুব কষ্ট লাগছে যে আজকে আমার আম্মা মারা গেছে, কিছুদিন হয়েছে, আমার শাশুড়ি কথাটা বলছে, খুব কষ্ট লাগছে। লাগার পর আমি আর কিছু বলি নাই। তারপরে ও তো কিছুদিন চাকরি করে চলে যায়, যাওয়ার পরে আবার চাকরি করে চলে যায়, আমার মেয়েটা পেটে আসে, আসার পরে হঠাৎ আমার জানি কেমন লাগতেছে, ভালো লাগতেছে না। তারপরে আমি করলাম যে আমার মনে হয় বাচ্চা পেটে, তা আমি আর কোনো করি নাই, পরীক্ষা নিরীক্ষা করি নাই। আমার ধারণা এটাই যে আমার তো মনে হয় বাচ্চা পেটে। তো এখন আমি কি করব, আমার বাড়িতে কেউ নাই, আম্মা মারা গেছে, কিছু হয়েছে, আমার বাচ্চার বয়স 1 বছরের উপরে হয়েছে আর কি। তো এখন আমার পক্ষে তো সামাল দেওয়া যাবে না, আর আমার হাজবেন্ডও আগের মতো নাই, অন্য মেয়েদের সাথে প্রেম করে অনেক। তারপরে আমি করলাম, আমি একটা ওষুধের সন্ধান পাইছি, ওই ওষুধটা দোকানতে আনতে গেছি। দোকানতে আনতে যায় ফার্মেসিতে দাঁড়ায় যাওয়ার পরে ফার্মেসিটা যখন খালি হওয়ার পরে বললাম যে এরকম একটা ওষুধের নাম বলছে, আমি আমার কাকির কাছ থেকে শুনছি এরকম একটা ওষুধ, আপনি এই ওষুধটা আমাকে দেন, এই ওষুধটা আমাকে দেন। বলতেছে কেন, আপনার কি বাচ্চা পেটে? আমি বললাম পেটে কিনা জানি না, কিন্তু আমার এরকম মনে হইতেছে। ওকে, আপনার এই সংসারটার বর্তমানে কি অবস্থা? সংসারটা, আমার হাজবেন্ড আরেকটা বিয়ে করে চলে গেছে মানে কোথায় চলে গেছে? ওই আরেকটা বিয়ে করছে নোয়াখালীতে, আমার বাচ্চা 2টা নিয়ে গেছে। উনি কি আপনাকে প্রথম বিয়ে করেছিলেন নাকি এর আগেও একটা বউ ছিল? ওর আগে আরেকটা বিয়ে করছিল, এটা পরে শুনতে পেয়েছি। তার মানে আপনি হচ্ছেন ওনার সেকেন্ড ওয়াইফ। পরে আপনার বোনের কি অবস্থা? আর আমার বোনের এখন তার বাইকে আরেকটা বিয়ে করাই দিছে, আর আমার বোন আমাদের বাড়িতে আছে এখন। আপনার মাও মারা গেছে? জি। আর আব্বার চাকরি নাই এখন, আব্বা স্ট্রোক করছে, আব্বা অসুস্থ। এই অবস্থা আপনার বাচ্চাটা কোথায়? বাচ্চা 2টা নিয়ে গেছে। 2টা বাচ্চা ছিল, 2টা বাচ্চা নিয়ে গেছে। আর 2টা বাচ্চা রাখার জন্য আমি অনেক কিছু করছি। কি করছেন? অনেক কিছু। আমি 1 বোতল স্যাভলন খাই, 2-3 বার ঘুমের ট্যাবলেট খাই, একবার খাইছি 10টা, আরেকবার খাইছি 3 পাতা। এটা অনেক কিছু করা বলেন, এটাকে অপকর্ম বলে। যাই হোক, শোনেন, আপনি মা তো আসলে মানুষের যখন তার সেটা খাইছে এই জন্যই যে ও তো আরেকটা বিয়ে করছে, আমি তো আরেকটা বিয়ে করতে পারবো না, আমি মারা গেলে হয়তো আমার বাচ্চা 2টাকে সে ভালোভাবে দেখবে, এই জন্যই আমি এরকম করছি। ও, আপনার তখন মনে হয়েছে যে আপনি মারা গেলে আপনার বাচ্চা 2টাকে যাতে ভালোভাবে দেখে, সে কারণে আপনি মারা যাবেন। এইসব ফালতু ইমোশন, মানে আপনি যে ইমোশনের মধ্যে আছেন, এই যে ইমোশন ওই ছেলেটাকে আপনি বিয়ে করলেন, ওটাও তো একটা ফালতু ইমোশনই ছিল। এখন আপনি মারা যেতে চাচ্ছেন, এটাও কিন্তু দেখেন, আমরা ক্রাইম বলতে যেটা বুঝি যে সমাজে আরেকজনের ক্ষতি করা, কিন্তু নিজের ক্ষতি করাটাও কিন্তু ভয়ঙ্কর রকমভাবে ক্রাইম। আপনি আজকে সিক্রেটসে আসছেন, কারণটা হচ্ছে যে আপনি নিজের প্রতি অনেক বড় বড় ভুল করেছেন, এবং এই বড় আকারের ভুলগুলো হচ্ছে এক ধরনের ক্রাইম। আপনি যে ছেলেটাকে চেনেন না, জানেন না, সেই ছেলে এসে আপনার বাড়ির সামনে এসে গলায় দড়ি দেখ আর মরে যাক আর কান্নাকাটি করুক, তাকে আপনার বিয়ে করাটা কোনোভাবেই উচিত হয়নি, এটা তো আপনি মনে করেন? জি, সেই ভুলটাই আমি বুঝতে পারছি, মানুষ বলে থেকে শিক্ষা পায়, আমি সেই শিক্ষাটা পাইছি। এবং এই ভুলের রেজাল্ট আপনি দেখেন, এই ভুলের রেজাল্ট কিন্তু হচ্ছে আপনার ছোট বোনটাও তার কাছে চলে যায়, আপনার ওই ফ্যামিলিতে চলে যাওয়া। এবং আপনি দেখেন আপনার মার যে মৃত্যুটা, ঘুমের মধ্যে স্ট্রোক করা, সেটাও কিন্তু এই ভুলের কারণেই। আপনার ছোট 2টা বাচ্চা কিন্তু আপনার কাছ থেকে দূরে। আপনি যে সুইসাইড করার স্টেপ নিয়েছিলেন, সেটাও কিন্তু এই ভুলের কারণে। দেখেন, একটা ভুল কতগুলো ভুলের জন্ম দেয়, বুঝতে পেরেছেন? জি। তো মূল কথা হচ্ছে যে আপনি আজকে সিক্রেটসে এসছেন, এই কথাগুলো বললেন, আপনার গল্পটা যদি আমি ইলাবোরেটলি নিতাম তাহলে 7-8 ঘন্টায় ওই গল্প শেষ হতো না। কিন্তু এই গল্পের মূল জায়গাটা হচ্ছে ছোট করে নিয়ে আসে, কারণ মানুষের ধৈর্যচ্যুতি ঘটবে এত মনোযোগ দিয়ে ঘটনাগুলো শোনার জন্য। একটা মানুষ যখন সংসার করে, তখন সংসারে অনেকগুলো জিনিসের জন্ম হয়। যেখানে সংসার করছে সেখানকার পরিবেশ, যে মানুষটাকে নিয়ে সংসার করছে সেই মানুষটার সাথে তার জীবন আচরণ, তো সব কিছু মিলিয়ে এই গল্প অনেক লম্বা একটা গল্প। আমি খুব ছোট করে উপস্থাপন করেছি যাতে করে মানুষের ধৈর্যচ্যুতি না ঘটে। তবে এটা ঠিক যে এই ইমোশনাল ভুলের জায়গাটা ছেলেদের তুলনায় মেয়েদের অনেক বেশি। এবং আপনি একটা মানুষের কান্নাকাটি দেখে ভুলে গেছেন, সেই সংসারটা হয়তো ভালো হতে পারতো, কিন্তু সাধারণত এই ধরনের সংসার ভালো হয় না। এবং বিয়ের ব্যাপারে আমি মনে করি সবসময়ই বলি
যে বিয়েটা শুধুমাত্র দুজনের সিদ্ধান্ত নয়, বিয়েটা একটা পারিবারিক সিদ্ধান্ত, পরিবার পরিজন সমস্ত কিছু দেখেই সিদ্ধান্ত নেওয়া উচিত। আপনার বাবা যেখানে অমত ছিলেন সেখানে আপনার এভাবে ইনভলভ হওয়াটা উচিত হয়নি। আপনাকে অনেক ধন্যবাদ জানাই। আপনি যে ময়মনসিংহ থেকে বেশ কয়েকবার আমাদের স্টুডিওতে এসেছেন এই গল্পটা বলার জন্য। প্রথম দিকে আমি নিতেই চাইনি, রিজেক্ট করে দিয়েছিলাম, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এই গল্পটাতে অনেক বড় একটা মেসেজ আছে। অনেক মানুষ যারা গ্রামাঞ্চলে আমার এই অনুষ্ঠানটা শোনে, অনেক ছেলে মেয়ে আছে যারা হয়তো কিছুটা হলেও শিখতে পারবে। সুতরাং বিয়ের ব্যাপারে তারা যেন এই ধরনের কোনো সিদ্ধান্ত না নেয়। আপনার বোন এখন কি করছে? আমার বোন এখন আমাদের বাড়িতে আছে। আপনাদের চলে কিভাবে? চলে ওই যে আব্বা 6-7 মাস ধরে ঘরে পড়ে আসছে, স্ট্রোক করছিল, মাথা রক্তনালী শুকিয়ে গেছে। আর মসজিদের মানুষরা আব্বাকে খুব ভালোবাসে, তার জন্য কিছু হেল্প দেয়। জি, তার জন্য তারা চাচ্ছে যে আব্বা সুস্থ হয়ে আবার মসজিদে ফিরে যাক। তারা প্রতি মাসে আগে 6,000 টাকা বেতন দিত, এখন 5,000 টাকা বেতন দেয়। ওইটা দিয়ে আপনাদের সংসার চলে? জি, আব্বার ওষুধ লাগে 2,000 টাকা, আর 2-3,000 টাকা দিয়ে সংসারটা টুকটাক চলে যায়। কয়জন মেম্বার এই সংসারে? আমরা বাড়িতে আছি 3 বোন 1 ভাই। আব্বা 3 বোন 1 ভাই আর আপনার বাবা, মোটামুটি হচ্ছে 5 জন। এই 5 জনের 2,500 টাকাতে চলে সংসার? আর ছোট ভাইটা একটা দোকানে থাকে, ও 3,000 টাকা বেতন পায়। হ্যাঁ, 3,000 টাকা বেতন পায়। আর এরকম ভাবে আর কি সংসারটা চলে। আপনার বাচ্চাগুলোকে আপনি চাইলেও দেখতে পারেন না? না, আমি মাঝখানে একবার গিয়েছিলাম, তখন গিয়ে জানতে পারলাম যে আমার দেবর একটা বিয়ে করছে। আর আমার শ্বশুর শাশুড়ি আমার বাচ্চা 2টাকে অ্যালাউ করতে দেয় নাই। আমার বাচ্চা 2টা নেওয়ার 1 বছর পরে দেখি আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, খুব কষ্ট হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে যে আমি হয়তো কোনো একদিন দম বন্ধ হয়ে মারা যাব। তারা দেয় নাই, কিন্তু আমাকে বিভিন্ন ধরনের থ্রেট দিয়েছে। আপনি কেন মামলা করেননি কেন? লিগ্যাল অ্যাকশন? মামলা ভাইয়া ওইরকম সাপোর্ট কেউ দেয় নাই। এক্স্যাক্টলি, সাপোর্ট দেয় নাই। আমাদের তো টাকা পয়সা নাই এরকম। এটা অনেক বড় একটা লার্নিং আছে আজকের এই গল্পে। সো আমার মনে হয় যে যাই কিছু করেন না কেন আপনারা সবাই চিন্তা ভাবনা করেই করবেন। প্রিয় শ্রোতা এবং দর্শক, শেষ করছি আজকের সিক্রেটস। আগামী রবিবার ঠিক রাত 11টায় আমি আবারও ফিরে আসবো আরও একটি গল্প নিয়ে। প্রতিটি ভুলই আমাদের জীবনে শিক্ষা হোক। ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ সামনের দিকে এগিয়ে যেতে হবে। তবে কারো ভুল কিংবা কারো ক্রাইমে আমরা যেন তাকে তুচ্ছতাচ্ছিল্য না করি, কারণ আপনি হয়তো জানেন না তার মাধ্যমেই সমাজে অনেক ভালো কাজ হতে পারে।